সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো। কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে আমাদের শ্রেণী কার্যক্রম ব্যাহত হওয়ায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমাদের সাথে আছি আমি, কামরুন নাহার, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। আজ আমরা একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় ভারত উপমহাদেশে মুঘল শাসন 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ এই অধ্যায়ে আলোচনা করব। আজকের পাঠ ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা, বাবর। তাহলে চলো এক নজরে বাবরের জীবনী দেখে নেওয়া যাক। বাবর সংক্ষিপ্ত নাম, এর পূর্ণ নাম হচ্ছে মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তার পিতার নাম ওমর শেখ মির্জা আর মাতার নাম কুতলুক নিগার খানম। জন্ম হয়েছিল 14 ফেব্রুয়ারি 1483 খ্রিস্টাব্দে। জন্মস্থান মধ্য এশিয়ার তুর্কিস্তানের ফারগানা রাজ্যে। তিনি 1526 খ্রিস্টাব্দে ভারতে মুঘল বংশ প্রতিষ্ঠা করেছিলেন এবং তার মৃত্যু হয়েছিল 26 ডিসেম্বর 1530 খ্রিস্টাব্দে। বাবরের প্রাথমিক জীবন। বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ, আর এই বাঘই পরবর্তীতে তার জীবনের বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে কিভাবে সফলতা লাভ করে সেইটা আমরা আজকে আলোচনা করছি। তার পিতা মির্জা ওমর শেখ মির্জার মৃত্যুর পর 1494 সালে মাত্র 11 বছর 4 মাস বয়সে তিনি ফারগানার সিংহাসনে বসেন। ইতিমধ্যে তিনি শক্তি অর্জন করে 1497 খ্রিস্টাব্দে উজবেকদের হটিয়ে সমরকন্দ অধিকার করেন। কিন্তু উজবেক নেতা সাইবানি খান সমরকন্দ থেকে 1501 সালে তাকে বিতাড়িত করেন এবং তিনি ফিরতি পথে এসে দেখেন ফারগানাও তার হস্তচ্যুত হয়ে যায়। 1504 সালে রাজা আরঘুনকে পরাজিত করে তিনি কাবুল অধিকার করেন এবং পরবর্তীতে সমগ্র আফগানিস্তানে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তিনি বাদশাহ উপাধি গ্রহণ করেন। বাবর এরপরে 1511 খ্রিস্টাব্দে উজবেকদের নেতা সাইবানি খানের মৃত্যুর পর পুনরায় শক্তি অর্জন করে সমরকন্দ অধিকার করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র 1 বছর ব্যবধানে সাইবানি খানের ছেলের নেতৃত্বে উজবেকদের বাহিনীর কাছে তিনি গাজদওয়ানের যুদ্ধ, যেটা 1512 সালে হয়, সেটাতে তিনি পরাজিত হয়ে সমরকন্দ হারান। এরপরে তিনি কাবুলে চলে আসেন এবং পার্বত্যময় কাবুলে তার রাজত্ব বহাল থাকে। তো আমরা আজকে বাবরের ভারত অভিযানের কারণগুলো নিয়ে আলোচনা করছি। বাবরের ভারত অভিযানের কারণ যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা প্রথমে দেখি যে বাবর ছিল খুবই উচ্চাভিলাষী ও সাম্রাজ্যবাদী একজন শাসক। তিনি তার নিজের আত্মচরিত, যেটা তুজুকি বাবরি আমরা জানি, যে তুর্কি ভাষায় তিনি তার আত্মজীবনী লিখেছিলেন, তুজুকি বাবরি। তিনি সেখানে বলেছিলেন যে আমি নিজেকে মনে করি যে আমি চাকতাই তুর্কি বংশোদ্ভূত, এবং আমরা জানি যে তৈমুর লং, যিনি চাকতাই তুর্কি ছিলেন একজন নেতা, তিনি
ত্রয়োদশ শতাব্দীতে এবং চতুর্দশ শতাব্দীর প্রথমার্ধে ভারতবর্ষ অভিযান করেছিলেন এবং ভারতের বেশ কিছু সংখ্যক তিনি দখল করেছিলেন। তো বাবরের আত্মজীবনীতে তিনি লিখেছেন যে পূর্বপুরুষদের যে সাম্রাজ্যটা সেটা তিনি স্বপ্ন দেখতেন যে তার অধিকারে আসবে, শান্তিপূর্ণ উপায়ে বা যুদ্ধ করে যেভাবে হোক তিনি সেটা দখল করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। আরেকটি কারণ হচ্ছে যে তদানীন্তন ভারতের রাজনৈতিক সংকটময় অবস্থা, মানে এক কথায় ভারতের রাজনৈতিক অবস্থাটা ছিল বেশ সংকটাপন্ন। দিল্লিতে তখন ছিল ইব্রাহিম লোদি নেতৃত্বে লোদি বংশ, আর তার ক্ষমতা তখন আস্তে আস্তে আমরা জানি তুগলক বংশের শেষের দিকে দিল্লি সালতানাতের যে ক্ষমতাটা আস্তে আস্তে কমতে শুরু করে এবং দিল্লি কেন্দ্রিক যে সালতানাটা থাকে সেটার বিরুদ্ধে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশের উত্থান ঘটে এবং দিল্লি সালতানাতের বিরুদ্ধে ভারতের যে তদানীন্তন রাজপুত শক্তি ছিলেন তারাও কিন্তু ক্ষুব্ধ থাকে এবং যেভাবে হোক দিল্লি সালতানাতের পতন ঘটানোর জন্য তারা এক একজন এক একভাবে কাজ করতে থাকে। এই যে একটা রাজনৈতিক সংকটময় অবস্থা, এটা বাবরকে ভারত অভিযানে উজ্জীবিত করে। আরেকটি কারণ হচ্ছে যে আমরা জানি যে মধ্য এশিয়া, যেটা বাবরের পিতৃরাজ্য ফারগানা সমরকন্দ এই অংশটা ছিল, এই অংশে তখন শক্তিশালী উজবেক নেতারা ছিলেন এবং তাদের কাছে বাবর বিভিন্ন সময় পরাজিত হওয়ায় উজবেকদের প্রতি একটা ভীতি কাজ করতো বাবরের আর কি। তো এই কারণে বাবর চাইতেন যে মধ্য এশিয়ার পরিবর্তে এই যে এশিয়ার যে অংশে ভারতবর্ষ সে অংশে যেহেতু তার ওরকম বিভিন্ন ধরনের রাজনৈতিক অনৈক্য, সামরিকভাবে তারা অতটা স্টেবল না, এইসব কারণে বাবর চাইতেন যে মধ্য এশিয়ার পরিবর্তে ভারতবর্ষে তার সাম্রাজ্য বিস্তৃত হোক। বাবরের ভারত অভিযানের আরেকটা কারণ হচ্ছে বাবরের যে রাজত্বটা ছিল শেষের দিকে সেটা ছিল কাবুলে। তো কাবুল আমরা জানি একটা পার্বত্যময় এলাকা এবং কাবুলে যে রাজত্বটা ছিল বাবরের সেটা ছিল একটা অনুর্বর এবং পার্বত্যময় একটা জায়গায়, এবং এই কারণে এখানে তার যে রাজস্বটা আসতো সেই রাজস্বটা দিয়ে তার পক্ষে শক্তিশালী একটা সামরিক বাহিনী কিংবা তার প্রশাসনিক কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করতে পারছিলেন না। এছাড়া ইব্রাহিম লোদির বিরুদ্ধে তার যে স্বজনরা ছিলেন তারাও কিন্তু তাদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এছাড়া ইব্রাহিম লোদির যে বেতনভুক্ত যে সামরিক বাহিনী ছিল তাদের ঠিকমতো বেতন প্রদান না করা ইব্রাহিম লোদির বিরুদ্ধে তারা কিন্তু অসন্তোষ ছিল। তো এই সব কারণে বাবর চাইতেন যে ভারতে অভিযান করে ভারতবর্ষটা জয়লাভ করে নিতে। ওকে, আমরা এখন একটা ছবি দেখছি, যে ছবিতে আসলে দেওয়া আছে যে পানিপথের প্রথম যুদ্ধের একটা আমরা ছবিটা দেখছি, যে ছবিতে আমরা বোঝার চেষ্টা করছি যে একটা পক্ষ ছিল দিল্লি সালতানাতের অধিপতি ইব্রাহিম লোদি, আরেকটা পক্ষ ছিল মুঘলদের নেতৃত্বে মুঘল যে রাজবংশ প্রতিষ্ঠিত হবে বাবরের নেতৃত্বে একটা পক্ষ। এটা একটা ছবি, এটা দিয়ে বোঝাচ্ছে যে সময় ছবিটা। তো বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে প্রথম যে যুদ্ধটা হয়, যে যুদ্ধে বাবর দিল্লি সালতানাতের পতন ঘটিয়ে ভারতবর্ষে মুঘল বংশ প্রতিষ্ঠা করেন, সেই যুদ্ধটার নাম হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। তো পানিপথের অবস্থানটা হচ্ছে দিল্লি থেকে 80 কিলোমিটার উত্তরে, বর্তমানে যে হরিয়ানা রাজ্য সেখানে একটা বড় একটা মাঠ, সেটার নাম ছিল পানিপথ। এই মাঠে বা প্রান্তরে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধটা সংঘটিত হয়। 1526 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল এই যুদ্ধটি সংঘটিত হয়। এটা এক পক্ষ ছিল দিল্লি সুলতান ইব্রাহিম লোদি, আরেক পক্ষ ছিল বাবর। তো এই যুদ্ধে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ এবং 100 হাতি, আর বাবরের সৈন্য সংখ্যা ছিল মাত্র 12,000। তো 12,000 হলেও তো দেখা যাচ্ছে উন্নত রণকৌশলের কারণে কিন্তু ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধে বাবর
ভীষণ রকমভাবে নেতৃত্ব দিয়ে তার সৈন্যদলকে উজ্জীবিত করে এবং 12,000 সৈন্য নিয়ে 1,00,000 সৈন্যকে পরাজিত করেন এবং 100 হাত থেকে পরিচিত করেন। তো এই যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে বাবর সর্বপ্রথম এই যুদ্ধে কামানের ব্যবহারটা করে। কামান কিন্তু ভারতবর্ষে আগে ব্যবহার করা হতো না, গোলন্দাজ বা যেটা হচ্ছে বিস্ফোরণ হয় এরকম কিছু একটা তুলগামা টাইপের ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের ফলে দেখা যাচ্ছে যে ইব্রাহিম লোদি যুদ্ধক্ষেত্রে একেবারেই অপ্রস্তুত হয়ে যায়। তিনি সম্পর্কে একেবারেই জানতেন না এবং তার যে সৈন্য দলে 100 হাতি, বললাম যে আমরা 100 বা 1000 হাতি একটা ছিল, এই হাতিগুলো দিক বিদিক পলায়ন করে এবং অনেক সৈন্যকে কিন্তু চাপা দিয়ে তাদের মৃত্যু ঘটায়। তো এই কামানের ব্যবহারের ফলে কিন্তু দেখা যাচ্ছে এই যুদ্ধের গতিপথ বাবরের ভিন্ন হয়ে যায় এবং বাবর কম সংখ্যক সৈন্য নিয়েও কিন্তু এই যুদ্ধে জয়লাভ করে। তো বাবরের যে যুদ্ধটা ছিল পানিপথের প্রথম যুদ্ধ, সেই যুদ্ধে বাবরের সাফল্যের কারণ কী কী ছিল সেটা যদি আমরা একটু দেখি, যেটা ছিল যে বাবর কিন্তু ছোটবেলা থেকে যুদ্ধ করে করে অভ্যস্ত এবং তিনি উন্নত রণকৌশল কিন্তু আয়ত্ত করতে পেরেছিলেন। অন্যদিকে যে আমরা দেখছি যে ইব্রাহিম লোদি দিল্লি সালতানাতের অধিপতি, তিনি কিন্তু বয়সে কম ছিলেন বাবরের তুলনায় এবং তার কিন্তু ওরকমভাবে যুদ্ধবিদ্যা বা রণকৌশলে ওরকম নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা ছিল না। তিনি খুবই বিলাসী একজন রাজা ছিলেন এবং এই সব কারণে দেখা যাচ্ছে যে তিনি এই যুদ্ধে পরাজিত হন। আরেকটা কারণ ছিল যে বাবর তার খুবই বিশ্বস্ত দুইজন সৈনিক পেয়েছিলেন, একজন হচ্ছেন উস্তাদ আলী আর একজন মুস্তফা। তাদের নেতৃত্বে গোলন্দাজ বাহিনীটা সেট করেন, যেটা টার্কিশ স্টাইলে ছিল, যে প্রথমে একটা গোলন্দাজদের একটা গাড়ি রেখে তার আশেপাশে ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ি দিয়ে বলয় তৈরি করে তারা হচ্ছে দিল্লির বাহিনীর উপর তারা হচ্ছে গোলন্দাজ নিক্ষেপ করেন এবং তাদের এই কর্তব্যনিষ্ঠতা এবং নিপুণতার জন্য কিন্তু পানিপথের যুদ্ধের গতিপথ ভিন্ন হয়ে যায় এবং বাবর জয়লাভ করেন। আরেকটা ছিল যে মুঘল বাহিনী সংখ্যায় কম হলেও তারা ছিল অধিক সুশৃঙ্খল, যেটা দিল্লি যে অধিপতি ইব্রাহিম লোদি তার বাহিনীতে এটা ছিল না। একে তো হচ্ছে দিল্লি অধিপতি ইব্রাহিম লোদি তার বাহিনীকে ঠিকমতো বেতন প্রদান করতে পারতেন না। এছাড়া বিভিন্ন জাতির সংমিশ্রণে দিল্লির যে ইব্রাহিম লোদির বাহিনী গঠিত হওয়ার ফলে তারা কিন্তু একটা ইউনাইটেড একটা যে নেতৃত্ব মানবে সেটা পায়নি। এ কারণে দেখা যাচ্ছে সুশৃঙ্খল মুঘল বাহিনীর কাছে সহজেই দিল্লির লোদি বাহিনী পরাজিত হয়। আরেকটা কারণ হচ্ছে ইব্রাহিম লোদির স্বজন ও আমিরদের ষড়যন্ত্র। আমরা জানি যে ইব্রাহিম লোদির স্বজন, বিশেষ করে তার চাচা এবং বিভিন্ন আমির ওমরা ইব্রাহিম লোদির এই যে অপশাসন, দুর্নীতি এবং তার ভূপ্রাসের বিরুদ্ধে খুবই ক্ষিপ্ত ছিলেন এবং তারা চাইতেন যে তার পতন হোক এবং তারা এই সব কারণে তারা হচ্ছে বাবরকে সাপোর্ট করেন এবং এই কারণে দেখা যাচ্ছে ইব্রাহিম লোদির পরাজিত হয়। এটা হচ্ছে ভারতে বিরাজমান রাজনৈতিক অবস্থা। আমরা এটা আগে আলোচনা করেছি যে ভারতে তখন কিন্তু রাজনৈতিক একটা ইউনিট যেটা দরকার ছিল সেই ইউনিটে ছিল না এবং এই ইউনিট না থাকার কারণে বাবর সহজেই কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়। পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল কেমন ছিল? আমরা বলেছিলাম এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিলেন এবং এই জয়লাভের ফলে আমরা ওই যুদ্ধে ইব্রাহিম লোদির মৃত্যু ঘটে এবং ইব্রাহিম লোদিকে কিন্তু বাবর সঠিক সম্মান প্রদান করে ওইখানে তাকে সমাহিত করার ব্যবস্থা করেন, যেহেতু তিনি মানুষকে শ্রদ্ধা করতে, সম্মান করতে জানতেন। এবং এই যুদ্ধের ফলাফল ছিল যে 300 বছরের অধিককাল স্থায়ী। আমরা জানি যে 1206 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতের পতন শুরু হয় এবং এটার পতন হয় 1526 খ্রিস্টাব্দে এবং এই পতনের পরেই কিন্তু ভারতে নতুন একটা সাম্রাজ্য, যেটা মুঘল সাম্রাজ্য, সেটার ভিত স্থাপিত হয়। পানিপথের যুদ্ধের পরে বাবর
মুঘল বংশ প্রতিষ্ঠা করলেন এবং তিনি নতুন একটা রাজবংশ প্রতিষ্ঠা করার পরেও কিন্তু তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অনেকেই দাঁড়িয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে যে মেবারের রাজা সংগ্রাম সিং। তার সাথে 17ই মার্চ 1527 খ্রিস্টাব্দে খারওয়ার প্রান্তরে বাবর এবং রাজপুতদের সম্মিলিত শক্তি, যার নেতৃত্বে ছিলেন মেবারের রাজা রাণা সংগ্রাম সিং, তাদের মধ্যে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে বাবর জয়লাভ করেন। তার পরবর্তী যুদ্ধ ছিল গোঘরার যুদ্ধ, যেটা 6 মে 1529 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। এই যুদ্ধে বাবর আর একটা ছিল যে লোদি বংশের একজন শাসক মাহমুদ লোদি, তার মধ্যে সংঘটিত হয় এবং এই যুদ্ধ কিন্তু বাবর জয়লাভ করে। তো বাবর 1530 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, স্বাভাবিক মৃত্যুবরণ করেন। মাত্র 4 বছর ভারতে সাম্রাজ্য পরিচালনা করার সুযোগ তিনি পেয়েছিলেন। তো এই সাম্রাজ্য পরিচালনা করতে গিয়ে তিনি কী কী করেছিলেন, তার চরিত্র এবং কৃতিত্ব কেমন ছিল সেটা আমরা এখন আলোচনা করব। এক হচ্ছে যে তিনি ভারতের নতুন এক সাম্রাজ্য স্থাপন করেন এবং নতুন যুগের কিন্তু স্রষ্টা। আমরা জানি মুঘল বংশ পরবর্তীতে বিভিন্ন ধরনের সাহিত্য, সাংস্কৃতিক, শাসনিক, প্রশাসনিক বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিসের উদ্ভাবক এবং সেই বংশের প্রতিষ্ঠাতা কিন্তু সম্রাট বাবর। আরটা হচ্ছে যে তিনি কিন্তু অসম্ভব রকমের বিদ্যুৎসাহী এবং সংস্কৃতিবান একজন মানুষ ছিলেন। তিনি নিজে বিদ্যা অর্জন করতে পছন্দ করতেন এবং তার আশেপাশে যারা থাকতেন তাদেরকে তিনি চেষ্টা করতেন পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য। তিনি তুর্কি ভাষায় তার একটা আত্মজীবনী রচনা করেন, যার নাম হচ্ছে তুজুকি বাবরি। এছাড়া তিনি প্রশাসনিক ভাবে তার এবং প্রশাসনের সাথে সংযোগ রক্ষা করার জন্য নতুন একটা প্রধানমন্ত্রী পদ তৈরি করেন এবং প্রধানমন্ত্রী নিয়োগ দেন। এছাড়া প্রাদেশিক শাসন কার্য নির্বাহের জন্য তিনি প্রত্যেক প্রদেশে একজন ওয়ালি বা প্রদেশ প্রধান, একজন দিওয়ান বা রাজস্ব যিনি নেবেন, একজন শিকদার যিনি হচ্ছেন বিচার করবেন, কোতোয়াল বিচার করবেন, এরকম নিয়োগ দান করেন। আরেকটি যেটা সম্রাট বাবরের চরিত্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে তিনি প্রবল পিতৃস্নেহ প্রবণ ছিলেন এবং তার যে সন্তান ছিলেন হুমায়ুন, পরবর্তীতে সম্রাট হবেন, সেই হুমায়ুনের প্রতি কিন্তু বাবর ভীষণ রকমভাবে ইনক্লাইন ছিলেন। তার জন্য অনেক একটা মিল আছে যে তিনি তার পুত্রের যখন কঠিন দুরারোগ্য রোগ হয় তখন তিনি স্রষ্টার কাছে প্রার্থনা করেছিলেন যেন তার জীবনের বিনিময়ে তিনি পুত্রের জীবন ভিক্ষা লাভ করতে পারেন। এবং পরবর্তীতে তিনি যখন মৃত্যুবরণ করেন তখন এটাকে অনেকে এইভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, কিন্তু আসলে সেটা এরকম কোনো কিছু না। তো আমরা এখন একটা ছবি দেখছি, সেটা হচ্ছে বাবর যে কাজগুলো করেছিলেন তার মধ্যে বিভিন্ন ধরনের মুদ্রা প্রবর্তন করেছিলেন। তো বাবরের সময়ে যে মুদ্রা প্রচলিত হয়েছিল সেই মুদ্রাগুলোর আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ। সবাই এই বৈশ্বিক মহামারী রোধের জন্য সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, স্টে হোম, স্টে সেফ, টেক কেয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তবে কমেন্টে প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।